পূর্বের ক্লাসে আমরা পড়েছিলাম যে নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মানে বংশগতির ধারা নিয়ন্ত্রণ করে যে তাকে কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড। এই দেখো সেটা অবশ্যই হতে হবে কি নাইট্রোজেনযুক্ত ক্ষারক যা পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত হবে। যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেন। বিজ্ঞানী অল্টম্যান আবিষ্কার করেন ১৮৮৯ সালে নিউক্লিক অ্যাসিডের নামকরণ করেন। এই নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকতে পারে নাইট্রোজেন 15%, ফসফরাস থাকতে পারে 10% বা 10%, আবার অন্যান্য থাকতে পারে 75%। এবং পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো যে গাঠনিকভাবে নিউক্লিক অ্যাসিড ৩ টি উপাদানের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে পেন্টোজ সুগার, আরেকটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক, আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো পেন্টোজ সুগার কাকে বলতেছে? ৫ কার্বন বিশিষ্ট সুগারকে পেন্টোজ সুগার বলে। এটা আবার ২ প্রকার। রাইবোজ সুগার হচ্ছে ২ নং কার্বনের OH মূলক বর্তমান থাকে। এটি RNA এর অন্যতম গাঠনিক একক। এবং পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো যেখানে কি বলছে ২ নং কার্বনে কি থাকতেছে? OH মূলক থাকতেছে। মানে হাইড্রোক্সিল মূলক থাকতেছে কত? ২ নাম্বারে। সেটা রাইবোজ সুগারে তাইলে আমরা দেখি। রাইবোজ সুগার, এইটা হচ্ছে রাইবোজ সুগারের চিত্র। রাইবোজ সুগারে এই দেখো ২ নাম্বার কার্বনে কি থাকতেছে? OH মূলক বা হাইড্রোক্সিল মূলক এবং এটি RNA এর অন্যতম গাঠনিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়। রাইবোজ আমরা RNA তে কি? রাইবো রাইবোজ নিউক্লিক অ্যাসিড। আর DNA তে কি বলি? ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। এবার ডিঅক্সি রাইবোজ সুগার। সুগার কিন্তু হচ্ছে পেন্টোজ সুগার হচ্ছে ৫ কার্বন বিশিষ্ট হয়। ১ নাম্বারিং করছে ১, ২, ৩, ৪ নাম্বার করছে এই যে ৫ নাম্বার। এটা দেখো এবার ডিঅক্সিরাইবোজ সুগার ২ নং কার্বনের অক্সিজেন পরমাণু থাকে না। ২ নং কার্বন ২ নং কার্বনে অক্সিজেন পরমাণু থাকে না। অক্সিজেন পরমাণু এভাবে থাকে আর অক্সিজেন অণু তো 2 হিসাবে থাকে। তাহলে দেখো গতবার রাইবোজে কি পাইছি আমরা? হাইড্রোক্সিল মূলক পাইছি। কিন্তু এখানে শুধু পাবো কি হাইড্রোজেন বন্ড। কারণ ডিঅক্সিরাইবোজে পেন্টোজ সুগারে এর ২ নম্বর কার্বনে অক্সিজেন পরমাণু থাকে না। তাহলে আমরা পার্থক্য এটা বুঝলাম যে কোনটা রাইবোজ সুগার আর কোনটা ডিঅক্সিরাইবোজ সুগার। এটি ডিএনএ এর অন্যতম গাঠনিক একক। তাহলে পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো নাইট্রোজেন যুক্ত ক্ষারক। নাইট্রোজেন, কার্বন ডাই কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে এই ক্ষারকগুলো গঠিত। এগুলো ১ রিং বা ২ রিং বিশিষ্ট হতে পারে। রিংয়ের সংখ্যার ভিত্তিতে ক্ষারক কয় প্রকার? ২ প্রকার। রিংয়ের সংখ্যার ভিত্তিতে আমরা ক্ষারককে ২ ভাগে ভাগ করা হচ্ছে। একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। দেখো পিউরিন এটি ২ রিং বিশিষ্ট। পিউরিন ২ রিং বিশিষ্ট। এর সংকেত হচ্ছে C5H4N4। এটা ২ ধরনের হতে পারে, অ্যাডিনিন আর একটা হচ্ছে কি গুয়ানিন। তাহলে পাইরিমিডিন কি? পাইরিমিডিন হচ্ছে কি ১ রিং বিশিষ্ট। এই ২ রিং আর ১ রিং এগুলো মনে রাখতে হবে। এই ২ রিং আর ১ রিং বিশিষ্ট এগুলাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো পাইরিন, পিউরিন, পিউরিন বানানটা ছোট। তাইলে এটা ধরলাম আমরা বেশি। কয় রিং রাখতেছি? রিং বেশি। তাহলে ২ রিং। আর পাইরিমিডিন বানানটা বড়, তাহলে সেখানে ধরি আমরা কি ১ রিং। তাহলে এই সাধারণ সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে আমরা মনে রাখবো? যে C4H4N2 তাইলে পিউরিন, পিউরিনের সংকেতটা আমরা মনে রাখবো C5 দিয়ে পরবর্তী। তাইলে ১ম এ কি 5 থেকে শুরু করব। ১ম এ সাধারণত কি ছোট সংখ্যা আসার কথা, কিন্তু এখানে বড় সংখ্যা দিয়ে আমরা নিয়ে আসবো। C5H4N4 এবং পাইরিমিডিন ১ রিং বিশিষ্ট যৌগ। সাধারণ সংকেত হচ্ছে C4H4N2। এটা ২ ধরনের হতে পারে। এটা হচ্ছে সাইট ৩ ধরনের হতে পারে। এটা হচ্ছে কি সাইটোসিন, থায়ামিন আর একটা হচ্ছে কি ইউরাসিল। তাহলে এগুলো আমরা মনে রাখবো এইভাবে। AG তে মনে রাখবো অ্যাডিনিন, তারপর G তে মনে রাখবো গুয়ানিন, CTU তে মনে রাখবো কি সাইটোসিন, থায়ামিন অ্যান্ড ইউরাসিল। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো পাইরিমিডিন, সাইটোসিন, ইউরাসিল এগুলোর সংকেতগুলা দেওয়া আছে। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও তোমরা ধারণা রাখতে পারো।
দেখো প্রথমেই বলা হয়েছে কি পাইরিমিডিন কি এক রিং বিশিষ্ট। দেখো এটাও এক রিং, এটাও এক রিং, এটাও এক রিং, এটাও এক রিং। আবার দেখো পিউরিন, পিউরিন কিন্তু বলছি কি বানান ছোট, কিন্তু বানান ছোট হলে কয় রিং? বেশি রিং, ২ রিং। এটা ২ রিং। দেখো এই সংকেতগুলো একটু ধারণা রাখবা। তাহলে মোটামুটি এগুলো খুব গুরুত্বপূর্ণ না। জাস্ট দেখে রাখবা। দেখো ফসফরিক অ্যাসিড, আণবিক সংকেত ফসফরিক অ্যাসিডের কত? H3PO4 আণবিক সংকেতটা মনে রাখতে হবে। তাহলে দেখো ৩ টি একযোজী হাইড্রোজেন পরমাণু ও ১ টি দ্বিযোজী অক্সিজেন পরমাণু রয়েছে যা ৫ যোজী ফসফরাস পরমাণুর সাথে যুক্ত থাকে। তাহলে দেখো ফসফরাস অণুর সাথে কয়টা আছে হাইড্রোক্সিল আয়ন? ১ টা, ২ টা, ৩ টা। যদি নাম্বারিং করা যায় ১, ২, ৩। তাহলে ৩ টি একযোজী হাইড্রক্সিল গ্রুপ। তাহলে আমরা ৩ টা একযোজী কি পাইলাম? হাইড্রক্সিল গ্রুপ পাইলাম। তাহলে দেখো আরেকটা থাকলো না? ফসফরাস কত? ফসফরাস আমরা জানি ফসফরাসের হাত কত? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা হাত। কিন্তু ফসফরাসের হাত কয়টা হচ্ছে? ৪ টা হচ্ছে। কিন্তু ফসফরাস হচ্ছে কি ৫ টা হাত। কিন্তু এখানে দেখো ৩ টা হাত হাইড্রক্সিল মূলক আয়ন কি করছে? যোগ হয়েছে। আর কি বাকি থাকলো? ২ টা হাত বাকি থাকলো। ফসফরাস কিন্তু ৪ না। ফসফরাস কিন্তু ৫ যদি মৌল। দেখো অক্সিজেন এর ক্ষেত্রে কি? অক্সিজেন কি ডাবল বন্ড নেয় না? এই যে অক্সিজেন ডাবল বন্ড নিয়ে ৪ টার জায়গায় এখানে কয়টা হয়ে গেল? ৫ টা বন্ড হয়ে গেল। এটাই বলছে যে ৫ যোজি ফসফরাস পরমাণুর সাথে যুক্ত থাকে। ঠিক আছে? মানে নেক্সট স্লাইডে আমরা চলে যাই। এখন নিউক্লিওসাইট বলতে কি বুঝি? দেখো নিউক্লিওসাইট বা নিউক্লিওটাইড বলতে কি বোঝায়? এক অণু পেন্টোজ সুগার ও এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে কি বলা হয়? নিউক্লিওসাইট বলে। এক অণু পেন্টোজ সুগার আর এক অণু নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তাকে কি বলা হয়? নিউক্লিওসাইট বলা হয়। দেখো পিউরিনের চিত্র দেখলে আমরা দেখব যে ৯ নং নাইট্রোজেনে সুগারের ১ নং কার্বনের সাথে যুক্ত আছে। আবার পাইরিমিডিনের ১ নং নাইট্রোজেন সুগারের ১ নং কার্বনের সাথে যুক্ত আছে। এটা চিত্র দেখলে আমরা বুঝতে পারব। তারপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো নাইট্রোজেন যুক্ত ক্ষারকগুলো কি? অ্যাডিনিন, অ্যাডিনিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক। তারপর হচ্ছে অ্যাডিনিনের সাথে রাইবোজ যুক্ত হয়ে কি হচ্ছে? অ্যাডিনোসিন। আবার অ্যাডেনিনের সাথে ডিঅক্সিরাইবোজ যুক্ত হয়ে হচ্ছে ডিঅক্সিএডিনোসিন। আবার সাইটোসিনের সাথে রাইবোজ যুক্ত হয়ে কি হচ্ছে? সাইটিউনিন, সাইটিডিন। তারপর দেখো সাইটোসিনের সাথে ডিঅক্সিরাইবোজ যুক্ত হচ্ছে ডিঅক্সিসাইটিডিন। এগুলো মোটামুটি একটু ধারণা রাখলেই হবে। এগুলো অত গুরুত্বপূর্ণ না। তারপরের স্লাইডে আমরা চলে যাই। তো দেখলেই বুঝতে পারবে তোমরা। এই চিত্রগুলো খুব একটা ইম্পোর্টেন্ট না, পরীক্ষায় আসেও না। পরবর্তীতে দেখো। দেখো নিউক্লিওটাইড। তখন আমরা যেটা বললাম ওইটাই। যে এক অণু নিউক্লিওসাইটের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠন করে অথবা এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেন যুক্ত ক্ষারক ও এক অণু অজৈব ফসফেটের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওটাইড বলে। নিউক্লিওটাইড ৩ অথবা ৫ নং কার্বনের সাথে অজৈব ফসফেট গ্রুপটি যুক্ত হয়। পরবর্তী স্লাইডে দেখো। এই দেখো নাইট্রোজেন যুক্ত ক্ষারক। একটু আগে যেটা পড়াইলাম ওইটাই। দেখো নাইট্রোজেনযুক্ত ক্ষারক, সুগার, নিউক্লিওসাইড, ফসফেট এবং নিউক্লিওটাইড কিভাবে গঠিত হচ্ছে? দেখো অ্যাডিনিন আর রাইবোজ যুক্ত হয়ে কি হলো? অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন আবার বা ফসফেটের সাথে যুক্ত হলো। ফসফেটের সাথে যুক্ত হয়ে কি গঠন করলো? অ্যাডিনোসিন মনোফসফেট। এটা হচ্ছে কি? অ্যাডিনোসিন মনোফসফেট। তারপর দেখো গুয়ানিন রাইবোজের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে? গুয়ানোসিন এবং ফসফেট এবং গুয়ানোসিন মনোফসফেট। এভাবে এগুলা তৈরি হচ্ছে। এটাও ঠিক একই রকম। দেখো সাইটোসিন ডিঅক্সিরাইবোজের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে? ডিঅক্সিসাইটিডিন
প্লাস ফসফেটের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে ডিঅক্সিসাইক্লিক মনোফসফেট। এইভাবে এগুলা বন্ধন তৈরি হয়। তো এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এবার দেখো, এই দেখো ডিএনএ এর ভৌত গঠন। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডিএনএ এর ভৌত গঠন চট্টগ্রাম বোর্ডে আসছে ২০১৯ সালে এবং ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুরে আসছে আবার ১৮ সালে। তারপর দিনাজপুর বোর্ডে আসছে কি ১৬ সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন হয় তাহলে ডিএনএ ভৌত গঠন থাকবেই। এটা ধরে রাখতে পারো তোমরা 7 স্টার। দেখো, আচ্ছা ডিএনএ বলতে আমরা কি বুঝি? একটু আগেই যে বুঝাইলাম যে ডিঅক্সিরাইবোজ সুগারের যে বন্ধনগুলো গঠিত হয় ওগুলাকে কি বলা হচ্ছে? ডিএনএ। এরকম কিছু সুগার থাকে যা জীবদেহের ভিতরে অবস্থিত থাকে তাকে কি বলা হয়? ডিএনএ বলা হয়। ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিডের ভৌত গঠন বর্ণনা করি। দেখো কি বলছে? ভাষাটা সুন্দরভাবে এখানে বলি। সজীব কোষে অবস্থিত যে নিউক্লিক অ্যাসিড স্বপ্রজননশীল এবং পরিব্যক্তিক্ষম এবং জীবের সব ধরনের জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির ধারক এবং বাহক তাকে কি বলা হচ্ছে? ডিএনএ। তাহলে ডিএনএ কি হবে? অবশ্যই বংশগতির ধারক এবং বাহক হবে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। স্টার দিয়ে দেখো, এটি প্রকৃত কোষে ক্রোমোজোমের মূল উপাদান এবং একে জীবনের আণবিক ভিত্তি বলা হয়। এখানে স্লাইডে আসে নাই। আণবিক আণবিক ভিত্তি বলা হয়। ডিএনএ এর ভৌত গঠন। দেখো ওয়াটসন এবং ক্রিক ১৯৫৩ সালে এর ডাবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএ এর ভৌত গঠন নিম্নরূপে দেওয়া হয়েছে। দেখো আমরা যে পড়ছি অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এভাবে বন্ডগুলো গঠিত হয়। দেখো অ্যাডিনিন আর থায়ামিন কি হচ্ছে? ২ টা বন্ডের সাথে যুক্ত হচ্ছে না? ২ টা বন্ড দেখো ডট করে ২ টা বন্ড আছে। আবার সাইটোসিন আর গুয়ানিন এগুলা কিন্তু ৩ বন্ধন। অ্যাডিনিন একটা কথা মাথায় রাখবা যে অ্যাডিনিন আর থায়ামিন ডাবল বন্ড। অ্যাডিনিন আর থায়ামিন ডাবল বন্ড। যদি ডাবল বন্ড হয় তাহলে থায়ামিন আর অ্যাডিনিন কেমন বন্ড হবে? ডাবল বন্ড। শুধু রিভার্স করে আমরা কি করব? উল্টায় দিব। অনুরূপভাবে দেখো গুয়ানিন, সাইটোসিন, সি আগে আছে সাইটোসিন দিয়ে শুরু করে। সাইটোসিন আর গুয়ানিন ট্রিপল বন্ধন। আবার যদি রিভার্স করে দেই গুয়ানিন আর সাইটোসিন তাহলে কি হচ্ছে? ত্রিবন্ধন হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো এইভাবে এই বন্ধনগুলো হয়েছে। তাহলে আমরা শুরুতেই পড়ছি পেন্টোজ সুগার ১, ২, ৩, ৪, ৫। পেন্টোজ সুগারের 1st নাম্বার কার্বন পরমাণুর সাথে কি হচ্ছে? ফসফরাস যুক্ত হয়েছে। আবার পরবর্তীটার কত? ৩ নাম্বারের সাথে। দেখো এটা যদি ধরি ১, এটা ২, এটা কত হচ্ছে? ৩। এইভাবে অনুরূপভাবে ৫ ৩ এর সাথে লাগবে, আবার ৩ ৫ এর সাথে লাগবে, ৫ আবার ৩ এর সাথে লাগবে, ৩ আবার ৫ এর সাথে লাগবে। এইভাবে বন্ধন তৈরি করবে। দেখো এখানে ২ টা প্রান্ত আছে। এই যে এই প্রান্তটাকে ওরা বলে দিচ্ছে কত? 3 ড্যাশ প্রান্ত। আর এই ড্যাশে যে ফসফেট যুক্ত হয়েছে সেটাকে বলা হচ্ছে কি 5 ড্যাশ প্রান্ত। এই ডিএনএর এই চিত্রটা কিন্তু কি করতে হবে? আর্ট করতে হবে। এখানে আমাদের লেখা আছে যে আর্ট করতে হবে। এটা মাস্ট পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা এই চিত্রটা দিব, নাহলে এই চিত্রটা দিব। এবার ডাবল হেলিক্সে তোমরা সহজে যদি আর্ট করতে চাও তাহলে তোমরা এই চিত্রটা দিতে পারো। যেমন সহজভাবে আর্ট করবা। এইভাবে আর্ট করবা। এইভাবে আর্ট করবা সহজেই। কিন্তু আমি আর্টে অতটা ভালো না। আর দেখো সুন্দরভাবে আর্ট করবা এই চিত্রটা। ঠিক আছে? এই চিত্রটা এভাবে সুন্দর করে আর্ট করবা একটানে। তারপর দেখো এই চিত্রটা শেষ। এখন ভৌত গঠন নিয়ে আমরা আলোচনা করব বা ডিএনএ এর কাজ বা ডিএনএ এর গঠনটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো ডিএনএ অণু দ্বিসূত্রক সিঁড়ির মতো।
সিঁড়ি দেখা যায় ওই সিঁড়ির মতো হচ্ছে কি ডিএনএ অণুগুলা হচ্ছে কি সিঁড়ির মতো। তাহলে দেখো ডিএনএ অণু দ্বিসূত্রক সিঁড়ির মতো ডান দিক হতে বাম দিকে পেঁচানো। দেখো ডান দিক হতে বাম দিকে পেঁচানো থাকে। ডান দিক হতে বাম দিকে কি থাকে? পেঁচানো থাকে। ঠিক আছে? ডান দিক থেকে বাম দিকে পেঁচানো থাকে। তারপর দেখো, যাকে বলে ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী অবস্থা। দেখো, সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে। একটি 5 ড্যাশ এবং 5 to 3 ড্যাশ মুখী হলে অন্যটি হবে বিপরীতটা 3 to 3 ড্যাশ to 5 ড্যাশ। আবার দেখো, সূত্রক দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এবং সূত্রক দুটির মাঝখানে প্রতিটি ধাপ তৈরি হয় এবং একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয়। সেই নাইট্রোজেন বেসটা কি? অ্যাডেনিন, থায়ামিন এবং গুয়ানিন সাইটোসিন। ডিএনএ অণুর গঠনে একটি নিউক্লিক অ্যাসিড সুগারের পঞ্চম কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকলে অপর নিউক্লিক টাইডের সুগারটি ৩ নং কার্বনের সাথে যুক্ত থাকে এবং নাইট্রোজেন বেসগুলো সুগারের প্রথম কার্বনের সঙ্গে যুক্ত থাকে। নাইট্রোজেন বেসগুলো কি হয়? নাইট্রোজেনের বেসগুলো সর্বদা সুগারের প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে। যে কথাটা আমি প্রথমে বলছি আবার বলি। দেখো, যে একটা থাকলো কি 5 ড্যাশ 3 ড্যাশ হলে অপরটা কি হচ্ছে? অপরটা হচ্ছে কি 3 ড্যাশ 5 ড্যাশ। দেখো, একটা যদি হচ্ছে 5 ড্যাশ 3 ড্যাশ, তাহলে অপরটা হচ্ছে 3 ড্যাশ 5 ড্যাশ। তাহলে প্রথমেই বলছি যে 3 ড্যাশ প্রান্তে, অপরটার 5 প্রান্তে থেকে কি হচ্ছে? ফসফেট যুক্ত হচ্ছে। ফসফেট আবার পরেরটার কি হচ্ছে? 3 ড্যাশের সাথে 3 নাম্বার বন্ধনের সাথে যুক্ত হচ্ছে। এইভাবে 5 নাম্বার, এভাবে চলতেই আছে। এটাই বলছে এখানে। দেখো, ডিএনএ অণুতে ডিএনএ অণুতে অ্যাডেনিনের সাথে থায়ামিন ২ টি হাইড্রোজেন বন্ধনে এবং দিয়ে তৈরি এবং গুয়ানিন এবং সাইটোসিন ৩ টি হাইড্রোজেন বন্ড নিয়ে দিয়ে যুক্ত। কিন্তু এখানে দেখো যে আমাদের স্লাইডে আসেনি। তাহলে আমরা এখানে আরেকটা করে বন্ধন দিয়ে দেব। দেখো, যে অ্যাডেনিন আর থায়ামিন তো ২ বন্ধন। কিন্তু গুয়ানিন আর সাইটোসিন কত? ৩ বন্ধন। তাহলে আমরা এখানে আরেকটা করে বন্ধন বানায় নেব। যেহেতু আসেনি। ঠিক আছে? তো ডাবল হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচ বা ঘূর্ণনের দূরত্ব ৩৪ অ্যাংস্ট্রম or 3.4 ন্যানোমিটার। প্রতিটি সম্পূর্ণ প্রতিটি সম্পূর্ণ প্যাচে ১০ জোড়া মনোনিউক্লিওটাইড থাকে এবং প্রতি জোড়া নিউক্লিওটাইডের অন্তর্বর্তী দূরত্ব 3.45 বা ৩৪ অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। তাহলে দেখি আমরা পরবর্তী স্লাইডে দেখি। এই দেখো, এই এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হচ্ছে কি 3 পয়েন্ট কালারটা চেঞ্জ করে 3.4 against 3.4 ন্যানোমিটার। এরকম কয়টা বন্ধ থাকবে? প্রতিটা প্যাচে এই দেখো এরকম করে কয়টা বন্ধ থাকবে? ১০ টা প্রতিটি প্যাচে। তাহলে এখান থেকে দেখো আমরা শুরু করি। এই যে এই প্যাচ থেকে এই প্যাচের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এই যে সম্পূর্ণটা প্যাচের দূরত্ব হচ্ছে কত? 3.4 ন্যানোমিটার হচ্ছে এইটার দূরত্ব। তাহলে যদি আমরা ভেঙে দেখি, তাহলে কয়টা বন্ধন হচ্ছে আমরা গণি। এই যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, এই যে ১০ টা। এই দেখো ১০ টা মিলে গেছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা। দেখো, এই ১০ টা হিসাব হয়ে গেছে। তাহলে এই সম্পূর্ণটার দূরত্ব এই যে এখানে বললাম না 3.4
ন্যানোমিটার। আর এইখানেও দেখো লেখা আছে যে কত 3.4 ন্যানোমিটার দূরত্ব। তাহলে পরবর্তী স্লাইডে আমরা দেখি যেটা বললাম, এটা তো আমরা বুঝলামই। প্রতিটি সম্পূর্ণ প্যাচে ১০ জোড়া মনোনিউক্লিওটাইড থাকে, যেগুলা ওই অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিনের সাথে যুক্ত থাকে। প্রতি জোড়া নিউক্লিওটাইডের অন্তর্ভুক্ত দূরত্ব কত হচ্ছে 3.47 অ্যাংস্ট্রম বা 0.35 ন্যানোমিটার। 0.035 অ্যাংস্ট্রম। প্রতি জোড়া নিউক্লিওটাইডের অন্তর্বর্তী দূরত্ব এটা। তাহলে দেখো, আরেকবার দেখো। এটা হচ্ছে দূরত্ব। তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, ডিএনএ এর আণবিক গঠন কত? ডিএনএ এর আণবিক গঠন হচ্ছে ১০০ থেকে ১০ ডাল্টনের মধ্যে। আবার প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস কত হচ্ছে ২০ অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। তাহলে দেখো পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে দেখি। দেখো যে এখানে যে ব্যাসগুলো আছে এটার দূরত্ব হচ্ছে কি ২০ অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। এই ব্যাসগুলোর দূরত্ব হচ্ছে কত? ২০ অ্যাংস্ট্রম আ এই ব্যাসগুলোর দূরত্ব হচ্ছে কি ২০ অ্যাংস্ট্রম। ২০ অ্যাংস্ট্রম বা ছোট করে যদি লিখতে হইতো। আচ্ছা দেখো, তো ২০ অ্যাংস্ট্রম গোল, গোল চিহ্ন দিলে হয়ে যাবে। বা 2 ন্যানোমিটার। 2 ন্যানোমিটার। ঠিক আছে? এটা অথবা এটা লিখবা। ঠিক আছে? তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো, হেলিক্সের প্রতিটি হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচের বাইরের দিকে হেলিক্সের প্রতিটি হেলিক্সের প্রতিটি দেখো কালার আসতেছে না। হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাচে বাইরের দিকে একটি গভীর এবং মুখ্য খাঁজ থাকে এবং একটি অগভীর বা গৌণ খাঁজের সৃষ্টি হয়। তাহলে দেখি আমরা পূর্ববর্তী স্লাইডের সাথে মিলিয়ে নেই। দেখো, এখানে একটা গভীর খাঁজ আছে আর একটা হচ্ছে কি অগভীর খাঁজ। গভীর খাঁজটা হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে অগভীর খাঁজ, এটা হচ্ছে গৌণ। এটাই বলছে। এটা হচ্ছে মুখ্য খাঁজ আর একটা হচ্ছে গৌণ খাঁজ। এই খাঁজগুলোর কথা বলা আছে। দেখো পরবর্তী স্লাইডে আমরা যাই। এই যে এই খাঁজগুলো বলছে। বাইরের দিকে যে খাঁজগুলা থাকতেছে এটা হচ্ছে কি গভীর, এটা হচ্ছে অগভীর। এটা হচ্ছে গভীর, এটা হচ্ছে অগভীর। এটা হচ্ছে কি গভীর, এটা হচ্ছে কি অগভীর। এই কথাটাই বলছে। যে প্রতিটি প্যাচের বাইরের দিকে একটি গভীর বা মুখ্য খাঁজ থাকে আর একটা অগভীর বা গৌণ খাঁজ থাকে। এই কথাটাই বলছে। তবে দেখো পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো আরএনএ কি? আরএনএ হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং অন্যতম নাইট্রোজেন বেস হিসাবে ইউরাসিল থাকে, তাকে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। অবস্থান আরএনএ কোথায় থাকে?
দেখো এই অবস্থানটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। দেখো সকল জীব কোষে আরএনএ থাকে। অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে থাকবে, যেমন টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, এবং কিছু প্রাণী ভাইরাসেও থাকবে, যেমন এইচআইভি হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস। দেখো বংশগতীয় বস্তু হিসাবে বংশগতির ধারা বা বাহক হচ্ছে কি ডিএনএ, আর বংশগতীয় বস্তু হিসাবে কি থাকে আরএনএ থাকে, এবং প্রকৃত কোষে সাইটোপ্লাজমে এবং রাইবোসোমে এবং ক্রোমোসোমে থাকে। দেখো আরএনএর গঠন সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো আরএনএ কি, একটু আগেই আমরা বললাম যে আরএনএ কি, গঠন এবং প্রকারভেদ এবং কাজ লিখি। যে নিউক্লিক অ্যাসিডের এই একটু আগে যেটা বললাম ওইটাই। এই অবস্থানটা ঠিক এরকমই। একটি স্লাইড ২ বার আসছে। দেখো এবং রাইবোজোমে এবং নিউক্লিওলাসে এবং প্লাস্টিডে এবং মাইটোকন্ড্রিয়ায় কি থাকে? আরএনএ থাকে। তাহলে গঠন, ভৌত গঠন। ডিএনএ অণু এক সূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। ডিএনএ আমরা পড়ছি কি? ডিএনএ পড়ছি কি? দ্বিসূত্রক। ডিএনএ পড়ছিলাম আমরা কি? দ্বিসূত্রক, সিঁড়ির মতো পেঁচানো। ডিএনএ কি? ডিএনএ সূত্র কয়টা? ২ টা। কিন্তু আরএনএ সূত্র কয়টা দেখতেছি আমরা? এখানে ১ সূত্রক বিশিষ্ট। ডিএনএ ২ সূত্রক বিশিষ্ট, আরএনএ ১ সূত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। দেখো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো ৪ ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে ১ সূত্রক আরএনএ গঠিত হয়। এটাই বলছে যে ৪ ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে ১ সূত্রক আরএনএ গঠিত হয়। তো সঙ্গে এমনি ধারণা রাখতে পারো যে কয় ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে ১ সূত্র বিশিষ্ট আরএনএ গঠিত হয়। ৪ ধরনের, এবং কখনো, কখনো সূত্রটি কোনো জায়গায় ভাঁজ হয়, আর ফলে দ্বিসূত্রক সম্পূর্ণ দেখা যায়, কিন্তু সবসময় হয় না এটা। তারপর দেখো সম্পূর্ণ আরএনএ অণুটি কখনো দ্বিসূত্রক অবস্থায় থাকে না। কারণ দ্বিসূত্রক অবস্থায় থাকে কে? ডিএনএ। এটা হচ্ছে আরএনএ এর একটা গঠন। তারপর দেখো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনে দেখো যে, যে যেসব রাসায়নিক পদার্থ নিয়ে আরএনএ গঠিত সেগুলো হচ্ছে ৫ কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, অবশ্যই হবে রাইবোজ সুগার। তারপর দেখো নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তাহলে কি হচ্ছে? অ্যাডিনিন পাচ্ছি, গুয়ানিন পাচ্ছি, ইউরাসিল পাচ্ছি, এবং কি পাচ্ছি? সাইটোসিন বা ফসফরিক অ্যাসিড থাকে। কিন্তু এখানে থাকতেছে না কে? থায়ামিন থাকতেছে না। তাহলে আরএনএ কে নাই? থায়ামিন নাই। তাহলে এভাবে মনে রাখতে পারো, থায়ামিন যদি না থাকে তাহলে আরএনএ তে কে নাই? থায়ামিন নাই। তাহলে দেখো মনে রাখবা যে রমনায় থানা নাই। রমনায় কি? আরএনএ। থানা নাই। থানাতে মনে রাখবা কি? থায়ামিন নাই। তাহলে আরএনএ তে থায়ামিন নাই। আর ডিএনএ তে মনে রাখবা যে ইউরাসিল নাই। ঠিক আছে? এবার দেখো প্রকারভেদ। আরএনএ কিন্তু ৫ প্রকার হয়, কিন্তু ডিএনএ কোনো প্রকারভেদ নাই। খুব রেয়ার, প্রকারভেদ হয় না ডিএনএ। দেখো আরএনএ প্রকারভেদ দেখো কি আসতেছে। দেখো ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। ট্রান্সফারের টি স্মল ভাবে লিখবা এবং এখানে টিআরএনএ লিখবা। এবং ২ নাম্বার হচ্ছে কি? রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমালের আর স্মল হাতের নিয়ে আরএনএ। তারপর হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কি? এম ছোট হাতের নিবা, আর তারপর হচ্ছে জেনেটিক আরএনএ, তাহলে জিআরএনএ। তারপর কি হচ্ছে? মাইনর আরএনএ। তাহলে ৫ প্রকার: টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ এবং কি? মাইনর। পূর্বের ক্লাসে